হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরা সরকার গঠিত হয় জনগণের ভোটের মাধ্যমে, বেকার চাকরিজীবীদের ভোটের মাধ্যমে। জয়ী হওয়ার পর সেই সরকার পরিচালনা করার জন্য হেল্প করে ত্রিপুরা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা, তা অনিয়মিত চুক্তিবদ্ধ হোক কিংবা রেগুলার স্কেলে হোক, গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত সমস্ত স্তরের কর্মচারীরাই সরকারকে পরিচালনা করতে সাহায্য করে। একটা সরকার কর্মচারী যারা চলতে পারে না বা চিন্তা করতেও পারে না, সরকার খালি তাদের পদক্ষেপগুলি বাস্তবায়নের জন্য কর্মচারীদের হেল্প নিতে হয় এবং কর্মচারীরা বা অর্থাৎ সরকারি কর্মচারীরা প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ জনতা বা জনগণের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। কিন্তু বর্তমান জগতে বা বর্তমান পরিপ্রেক্ষিতে যারা সরকারকে এতভাবে হেল্প করছে বা সরকার পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করছে, তারাই বর্তমানে বঞ্চিত হয়ে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যেখানে সরকার বর্তমানে 50% দিয়ে দিয়েছে এবং সামনে দীপাবলি উপলক্ষে 4% বা 5% দিয়ে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে, সেখানে আমাদের ত্রিপুরা সরকার শুধুমাত্র 25% দিয়ে দিয়েছে। অর্থাৎ এখনও 25% দিয়ে বকেয়া, অর্ধেক দিয়ে পেয়েছে আর অর্ধেক অংশ দিয়ে বকেয়া। এই ব্যবধানের পরিমাণ 3-4 মাসে হয়তো 30%, 25% 30% হয়ে যাবে। জানুয়ারিতে যদি সেন্ট্রাল থেকে আবার দিয়ে দেওয়া হয় তাহলে সেই ব্যবধান হয়তো 35 থেকে 40 হয়ে যেতে পারে। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে সেম সরকার থাকাতে সেম পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পরও বছর 2বার দিয়ে দিচ্ছে, সেখানে ত্রিপুরায় সেম সরকার থাকার পরেও ডাবল ইঞ্জিনের গভর্নমেন্ট থাকা সত্ত্বেও দিয়ে বছরে 2বার তো দেওয়ার কথা, বছরে একবারও কর্মচারীরা পাচ্ছে না। এর মধ্যে এমন কিছু কর্মচারীরা আছে যারা সেই 25% ডিও দেয়, ভাগ্যে জুটুনি। যেরকম স্বাস্থ্য দপ্তর জেডিএ কর্মচারীরা আছে, তারা রেগুলার হলে না পুরো ডিএর পার্সেন্টেজটা পেত, ডিআরডব্লিউ হিসেবে যতটুকু পাই ততটুকু পাই। এসপিও জওয়ানরা তাদের স্যালারি হয়তো 12,000 টাকা হয়েছে, কিন্তু ডিএ কি দেওয়া হয়েছে? অঙ্গনওয়াড়ি কর্মীদের ডিএ কি পেয়েছে? তাছাড়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা আছে, সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী যারা আছে, পাম্প অপারেটররা, আশাকর্মী, বনমিতা বা মিড ডে মিল ওয়ার্কার যারা আছে, সবাইকেই ডিএ পেয়েছে। একটা অংশ তো ডিএ পাইনি। ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারীরা যেই বাজার থেকে সবজি কিনবে, ফল ফসলি কিনবে, বিভিন্ন জীবনদায়ী ওষুধ কিনবে, গ্রোসারি কিনবে, তারপর মুদি দোকানে জিনিস কিনবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী কিন্তু সেই সব দোকান থেকেই জিনিসপত্র কিনবে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্য আলাদা তো বাজার নেই, মুদ্রাস্ফীতি তো সবার জন্যই, জিনিসপত্রের দাম তো সবার জন্যই বেড়েছে। তাহলে সেখানে ডিএর পার্সেন্টেজটা সমান হচ্ছে না কেন? আগে যখন 25 বছরের প্রাক্তন বামপন্থী সরকার ছিল, তখন সবসময় একটাই গান ছিল যে কেন্দ্রীয় বঞ্চনার জন্য ডিএর ব্যবধান মিটিয়ে দেওয়া হচ্ছে না। তারপরও যতটুকু সামর্থ্য থাকে ততটুকু সামর্থ্যের উপর ভিত্তি করে বছরে 2বার দিয়ে দেওয়া হতো। তারপরে ডিএর পার্সেন্টেজটা কম বা ডিএর পরিমাণটা কম হওয়ার দরুন সরকারি কর্মচারীরা ঢেলে বর্তমান সরকারকে বুথ দিয়ে 2018-তে জয়ী করেছে। কারণ ভীষণ ডকুমেন্টে তারা দেখতে পেয়েছে, অ্যাডভার্টাইজেও দেখেছে 40,000 বেতন 1,20,000 হয়ে যাবে, দিয়ে দেওয়া হবে, সপ্তম বেতন কমিশন দেওয়া হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী যেসব সুবিধা পায়, স্টেট গভর্নমেন্টের কর্মচারীরাও সেই সব সুযোগ সুবিধা দেওয়া হবে। সেই পরিবহন বা সেই আশ্বাসে সবাই একত্রিত হয়ে গভর্নমেন্টকে জয়ী করেছে। কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পর বছরে 2বার দিয়ে দেওয়ার কথা তো দূরের কথা, বছরে একবারও দিয়ে পাচ্ছে না। আর ডিএর ব্যবধান আগে থেকে তুলনামূলক আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 25% দিয়ে বকেয়া মানে কি? সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারী যত ডিএ পায়, স্টেট গভর্নমেন্টের কর্মচারী তার অর্ধেক ডিএ পায় এবং দিন দিন সেই ব্যবধান কিন্তু বেড়েই চলেছে। লাস্ট গভর্নমেন্ট 12% যে একটা দিয়ে দিয়েছিল, সেটা দিয়েছিল বিধানসভা নির্বাচনকে উপলক্ষ করে। বিধানসভা নির্বাচন ঠিক পাক মুহূর্তে, হয়তো সামনে নির্বাচন ছিল, কর্মচারীদের ভোটের প্রয়োজনীয়তা আছে। এরপরে যে 5% দিয়ে দিয়েছে, এটা লোকসভা নির্বাচনে পাক মুহূর্তে, হয়তো লোকসভা নির্বাচনেও কর্মচারীদের কথা গভর্নমেন্ট চিন্তা করেছে, দিয়ে দিয়েছে। অর্থাৎ নির্বাচনে ঠিক দোরগোড়ায় এসে গভর্নমেন্ট কর্মচারীদের দিয়ে দিচ্ছে। বছরে 2বার যে দিয়ে দেওয়ার নীতি আদর্শটা ছিল, সেটা বর্তমানে নেই। শুধুমাত্র নির্বাচন আসলেই কিছু পরিমাণ দিয়ে দেওয়া হয় এবং সবাই কিন্তু সে ডিএর পার্সেন্টেজ পাই না। এই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে, আমরা এটা দেখে নিই কি উঠে এসেছে। ডিএ বঞ্চনা ব্যাকফুটে ঠেলছে সরকারকে, বঞ্চনা অভিযানকে সরকারকে আশু পদক্ষেপ নেওয়ার দাবি কর্মচারীদের। ত্রিপুরা সরকারি কর্মচারী পেনশনরা প্রতি মাসে 25% ডিএ কম পাচ্ছে। 25% ডিএ যে কম পাচ্ছে এরকম না, কিন্তু জিনিসটা কিন্তু আরও বঞ্চনা আছে। কারণটা কেন বলছি?
সেন্ট্রাল গভর্নমেন্টের যখন 50% দিয়ে হয়েছে, তাদের হাউস রেন্ট বেড়েছে, মেডিকেল অ্যালাউন্স সব বেড়েছে, আর হাউস রেন্টে কিন্তু তাদের কোনো লিমিট নেই। কেউ 10,000 হাউস রেন্ট পাচ্ছে, কেউ 20,000, কেউ 40,000, কেউ 50,000 পর্যন্ত ঘর ভাড়া টাকা পাচ্ছে। কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারী কিন্তু একটা লিমিটে আছে, মাত্র 3,000 টাকা ঘর ভাড়া পাচ্ছে। এবং আগে যেটা 10% ছিল সেটাকে কমিয়ে 8% করা হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু বড় একটা বঞ্চনা চলছে। ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারী এখানে গ্র্যাজুয়েটি মাত্র 10 লাখ টাকা লিমিটে আছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী কিন্তু গ্র্যাজুয়েটি 20 লাখসে আছে। অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সব কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী বেশি পাচ্ছে, দিয়ে যে শুধু বঞ্চনা হয়েছে সেরকম নয়। সত্যপতন কমিশনের একটা গল্প ছিল, বড় ধরনের প্রতারণার দলিল ছিল, যেটা আগেও চলে এসেছে। কর্মসংস্কৃতি বামূলই ধ্বংস হয়ে গেছে, কারণ তখন মহার্ঘ ভাতা ঠিকঠাক দিত না। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই একটা আশা জেগেছিল, যেহেতু সেন্ট্রাল স্টেটের সেম গভর্নমেন্ট, হয়তো ডিএ পার্সেন্টেজ কমিয়ে আনা হবে। যদিও আমাদের মুখ্যমন্ত্রী 12% দিয়ে একসাথে ঘোষণা করেছিল নির্বাচনের পূর্বে, সেটাই সবচেয়ে বড় মানে ডিএর পার্সেন্টেজ বর্তমান সরকারের সময়। আবার ঠিক বর্তমান সরকার কর্মচারীদের 25% দিয়েও কিন্তু আটকে রেখেছে, মানে একটা অমানবিক আচরণ বলা যেতে পারে। 2018 সাল আগে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, বিজেপি সরকার ক্ষমতা এলে প্রথম মন্ত্রিসভার বেঠকে সপ্তম বেতন কমিশনে দেওয়া হবে। কিন্তু এই প্রতিশ্রুতি 2018 সালে সরকার কর্মচারীদের ডেলে বুদ্ধি ছিল বিজেপি সরকারকে, কিন্তু ক্ষমতায় আসার পর বর্তমান সরকার কি সপ্তম বেতন কমিশনে দিয়েছে নাকি পে রিভিউ দিয়েছে? সপ্তম বেতন কমিশন যদি দিত, তাহলে সপ্তম বেতন কমিশনের সমস্ত সুযোগ সুবিধা, যেমন ঘর ভাড়া কোনো লিমিট থাকতো না, মেডিকেল অ্যালাউন্সটা বৃদ্ধি পেত, ঘর ভাড়া পার্সেন্টেজটা বৃদ্ধি পেত, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএর পার্সেন্টেজটা সমান সমান থাকতো। তাছাড়া 2016 জানুয়ারি মাসে 1 তারিখটা এফেক্ট থাকতো, 2018 অক্টোবরের থেকে এফেক্ট থাকতো না। সমস্ত সুযোগ সুবিধা যেগুলো সপ্তম বেতন কমিশনে আছে, সেই সমস্ত সুযোগ সুবিধা 10% কিন্তু বর্তমান সরকার দেয়নি। এবং পে রিভিউতে কোনো জায়গায় কিন্তু গভর্নমেন্ট উল্লেখ করেনি যে এটা সপ্তম বেতন কমিশন। যদি উল্লেখ করতো, অনেকটা আইনি বেড়াজলে আটকে যেত, কারণ এটা তো সপ্তম বেতন কমিশন নয়, এটা তো একটা পে রিভিউ। সেটাই বড় ব্যাপার ছিল। সরকার প্রথম মন্ত্রিসভা এটাকে সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো উচ্চবাক্য করেনি, এটা পে রিভিউ বা একটা কমিটি বানিয়ে অক্টোবর থেকে এফেক্ট দিয়ে দেয়, অক্টোবর 2018, যেটা জানুয়ারি 2016 থেকে এফেক্ট দেওয়ার কথা ছিল। তবে 2023 সালে নির্বাচন আগে এবং 22 সালের ডিসেম্বরে মাননীয় সরকার একটু সহৃদয় হয়ে 12% দিয়ে দিয়েছে এবং পরে 5% দিয়ে দিয়েছে। ইতিমধ্যে দ্বিতীয় বিজেপি জোট সরকারের বয়স 1 বছর বেড়ে গেছে, কিন্তু কর্মচারীর সাথে তেমন কোনো ঘোষণা সরকারে করেনি। এখানে 2022 সালের ডিসেম্বরে যে 12% দিয়ে দিয়েছে, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল। কারণ সেই যে ডিএর পার্সেন্টেজ দিয়েছে, সেই সময় কিন্তু এসপিদের বেতনও সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, অঙ্গনের কর্মীদের বেতনও সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, পাম্প অপারেটর, তারপরে আমাদের হোম গার্ড কর্মচারীরা তাদের বেতনও সামান্য বৃদ্ধি পেয়েছিল, অঙ্গনারী কর্মী, আশা কর্মী সবার বেতন কিন্তু সামান্য পরিমাণ বৃদ্ধি করেছিল 2023 নির্বাচনের আগে, অর্থাৎ ডিসেম্বর 2022 যে এফেক্টটা দিয়েছিল। কিন্তু তারপরে কিন্তু সমালোচনা গভর্নমেন্টের শেষ হয়নি। লোকসভার আগে হঠাৎ করে ডক্টর মানিক শাহ দেওয়ার ঘোষণা করেছে। সরকারের সদিচ্ছা থাকলে সপ্তম বেতন কমিশনের কার্যকরী উদ্যোগ নেওয়া হতো, কিন্তু সদিচ্ছাটা কোথায় আটকে গেছে সেটাই বড় কথা। তবে ডিও বেতন ভাতা বাড়লেই সরকারি দপ্তরগুলি কর্মসূচি ফিরে আসবে সেই ধারণা করা হয়েছিল, কিন্তু সেটা 12% দিয়ে ঘোষণাও পড়া হয়নি, কারণ সরকারি দপ্তরগুলি কর্মসূচি লাঠি তুলে দিয়েছিল প্রাক্তন সরকার সময়। এখানে মিটিং মিছিলের একটা আগে একটা প্রসেস ছিল, যদিও বর্তমানে সেটা নেই। একটা চাঁদাবাজির আগে প্রসেস ছিল, যদিও বর্তমানে সেটা নেই, এটা একটা মানা যায়। ইতিমধ্যে কেন্দ্রীয় স্তরের কর্মচারীরা 50% ডিএ পাচ্ছে, আর স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা পাচ্ছে 25% ডিএ। এখানে 25% ডিএর একটা ব্যবধানে বর্তমান সরকার অনেকটা ব্যাকফুটে চলে গেছে। আবার সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বর্তমান সরকার টানা 7 বছরে শাসনকালে একের পর এক শিক্ষক কর্মচারীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। যেরকম সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ একটা রুলস চালু ছিল বিগত গভর্নমেন্টের আমলে, যে 10 বছর চাকরি করার পর তারা নিয়মিত করা হতে পারে। কিন্তু 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর গভর্নমেন্ট সেই যে রুলসটা, যে 10 বছর পর ডিআরডব্লিউ কর্মচারী রেগুলার হবে, সেই রুলসটা তুলে দেয়। পরে এই রুলসটা চালু করার জন্য কোনো নোটিফিকেশন নতুন করে দেওয়া হয়নি। ত্রিপুরা সরকারের কর্মচারীরা যখন সরকারের কাজটা ঠিকঠাকভাবে পরিচালনা করবো, 60 বা 58 বছর বয়সে অবসরে যাওয়ার পর একটা পেনশনের সুবিধা ছিল। তখন সিঙ্গেল ইঞ্জিন গভর্নমেন্ট ছিল, সেই সিঙ্গেল ইঞ্জিন গভর্নমেন্ট কিন্তু সবাইকে ঠিকঠাক পেনশন দিয়ে এসেছে। কিন্তু বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের সময় কিন্তু সেই পেনশন নীতিটা তুলে দেওয়া হয়। বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু কোনো পেনশনের ব্যবস্থা নেই, যেটা আছে এটা এনপিএস ইপিএস এর মাধ্যমে যেটা দেওয়া হয়, মানে আমার টাকা খাটিয়ে আমাকে পেনশন দেওয়া হবে, সরকার থেকে কিন্তু কোনো মানে উল্লেখযোগ্য পেনশন দেওয়া হচ্ছে না। মানে অনেকগুলা জিনিস আছে যেগুলি গভর্নমেন্ট কর্মচারী বিরোধী করেছে, অনেকগুলা জিনিস আছে কর্মচারীর পক্ষেও করেছে, ওদের পক্ষের থেকে বিপক্ষের কাজটা অনেকটা
বেশি হয়ে গেছে। বস্তুত ব্যবধান 25% যদি মনে হয়, কিন্তু সপ্তম বেতন কমিশনের সাথে যদি সেটা কম্পেয়ার করা হয়, সেই ব্যবধানে কিন্তু 35 থেকে 50% দিয়ে গেলায় ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি, আর বাস্তব কিন্তু কোনোভাবেই মিলছে না। গড়ে প্রতি মাসে একজন শিক্ষক কর্মচারী 25,000 টাকা 1 লক্ষ টাকা কম পাচ্ছে, আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 20 লক্ষ টাকা গ্র্যাজুইটির ব্যাপার তো আমরা বলছি, স্টেট গভর্নমেন্ট অনেকটা কম। 10 বছরে চাকরির অনিয়মিতকরণ, যে নিয়মিতকরণ করা হবে ডিআরডব্লিউ বা অনিয়মিত কর্মচারীদের, সেটাও তুলে দেওয়া হয়েছে। ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি ছিল চুক্তিবদ্ধ কর্মচারীদের রেগুলেশন করা হবে স্টেপ বাই স্টেপ, সেটাও তুলে দেওয়া হয়েছে। হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, সিএর টাকা পেলেও বিজেপি সরকার সময় কর্মচারীরা কিন্তু সেখানেও কিন্তু বঞ্চিত হয়ে আছে। পুরানো পেনশন স্কিম তুলে দিয়েছে, ডাইনারনেস তুলে দিয়েছে, সামাজিক নিরাপত্তার ব্যাপারটা তুলে দিয়েছে। স্থির বেতনের চাকরি দেবে না, কিন্তু স্থির বেতনের চাকরি এখনও দিয়ে যাচ্ছে। আগে যেখানে সরকারি দপ্তরে সরাসরি লোক নিয়োগ করা হতো, সেখানে আউটসোর্সিং মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ডাইরেক্ট লোক নিয়োগ করা হবে না, আউটসোর্সিং মধ্যে লোক নিয়োগ করা হবে। তাহলে সরকারের কোনো দায়বদ্ধতা আর থাকবে না। এ নিয়ে অনেক কিছু আছে। এখানে জিপিটি ও একটা দাবি জানিয়েছে, যাদের পুজোর অনুদান কিংবা ডিএর পার্সেন্টেজটা পুরোটা মিটিয়ে দেওয়া, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। ত্রিপুরার যে বর্তমানে যে পিছিয়ে পড়া কর্মচারী আছে, যাদের স্যালারি স্ট্রাকচারটা অনেকটা কম, তারা কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত হয়ে যাচ্ছে। যেমন মিড ডে মিল ওয়ার্কাররা আছে, আমাদের ছেলে মেয়েদের খাদ্যের যারা দায়িত্ব নিয়েছে, একদম পুষ্টিজাতীয় খাদ্য যারা পরিবেশন করে, তারা কিন্তু সেই ডিএটা ঠিকঠাক পাচ্ছে না, তারা স্যালারি কিন্তু অনেকটা কম। আমাদের রাজ্যে অঙ্গনের কর্মী বা সহায়িকারা আছে, যারা আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব বা মিড ডে মিলের দায়িত্ব নেই, তারাও কিন্তু ডিএ পার্সেন্টেজটা পাচ্ছে না। এসপিও জওয়ানরা আছে, হোমগার্ড কর্মচারীরা আছে, হোমগার্ডরা আছে, যারা আমাদের হোম ডিপার্টমেন্ট অর্থাৎ আরক্ষা দপ্তরে পুলিশ ডিপার্টমেন্টটাকে ঠিকঠাক পরিচালনা করছে, ত্রিপুরার নিরাপত্তাকে ঠিকঠাক বজায় রাখছে, আইন শৃঙ্খলাকে ঠিকঠাক রাখছে, তারাও কিন্তু সেই পার্সেন্টেজটা পাচ্ছে না। যারা ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করছে, পাম্প অপারেটার, তার ডিডাব্লিউএস হোক বা পঞ্চায়েত ডিপার্টমেন্ট হোক, সে পাম্প অপারেটার কিন্তু সেই ডিএটা এখনও পায়নি। 25% ডিএটা কিন্তু এখনও পায়নি। বনমিত্র কর্মচারীরা আছে, যারা মাসে 20 দিনে বেতন পাচ্ছে, যারা ত্রিপুরা গাছপালা ফরেস্টকে বাঁচিয়ে রেখেছে, তারাও কিন্তু ডিএ পার্সেন্টেজটা ঠিকঠাক পায়নি। মানে বঞ্চনা, ডিএর পার্সেন্টেজ প্রচুর সংখ্যক কর্মচারী পাচ্ছে না। তাছাড়া সর্বশেষ শিক্ষকরাও কিন্তু সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টে যখন দিয়ে দেওয়া হয়, তারা কিন্তু তখন সেই ডিএটা কিন্তু তারাও পায় না। আশাকর্মীরা আছে, যারা আমাদের গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য, ছোটো বাচ্চা ছেলে মেয়েদের চিকিৎসার জন্য দায়িত্ব পালন করে, তারাও কিন্তু ডিএ পায় না। মানে অনেক অংশ কর্মচারীরা আছে যারা অনিয়মিত, চুক্তিবদ্ধ, স্যালারি 3 থেকে 5,000, 7,000, 8,000 টাকা স্যালারি, যাদের বর্তমান দ্রব্যমূল্য বাজারে চলাফেরা করতে অনেকটা মুশকিল, মানে অনেকটা কম বেতনে চাকরি করতে হচ্ছে, তারাও কিন্তু সেই দিয়ে পাচ্ছে না। মানে বঞ্চনাটা দুইটা দফে হচ্ছে। একটা হলো রেগুলার কর্মচারীদের বঞ্চনা, যেখানে সেন্ট্রালে 50% দিয়ে, স্টেট গভর্নমেন্টে 25% দিয়ে, সেন্ট্রালে হয়তো দীপাবলির সময় 50% থেকে 55 হয়ে যেতে পারে, এবং সামনের জানুয়ারি টানুয়ারি মাসে হয়তো 60% হয়ে যেতে পারে। আর ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু অন্য 25% দিয়েছে, অর্থাৎ ডিএর ব্যবধানটা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে অর্ধেক দিয়ে কম পাচ্ছে, এরপরে হয়তো আরও বেশি দিয়ে কম পাবে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা। এবং নিজেকে মজবুত করতে হবে, নিজেকে মানে শক্ত করতে হবে। হ্যাঁ, ডিএর ব্যবধানটা আরও বাড়বে, বঞ্চনার ইতিহাসটা আরেকটা অনেকটা বড় হবে। এটা হলো এক ধরনের বঞ্চনা। আরেকটা বঞ্চনা হলো ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারীদের ভিত্তিতে অনেকটা ক্লাসিফিকেশন করে রেখেছে, যে নিয়মিত কর্মচারী, ফিক্সড পে কর্মচারীরা, ডিআরডব্লিউ, পিটিডব্লিউ কর্মচারীরা ডিএর ঘোষিত করলে ডিএটা পাবে, অনেক কিছু সুযোগ সুবিধা পাবে। কিন্তু যারা চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে, তারা কিন্তু ডিএর পার্সেন্টেজ পায় না। মিড ডে মিল ওয়ার্কার্সের স্যালারি কত, পাম্প অপারেটরদের স্যালারি কত, অঙ্গনের কর্মী, হেল্পার, সহায়িকা, আশাকর্মী, বনমিত্র, তাদের স্যালারিটাই কত, হোমগার্ড, কিন্তু তারাও কিন্তু সেই ডিএ পার্সেন্টেজটা পায় না। সময় সময় ডিএ যখন ডিক্লেয়ার, তারা ডিএ পায় না। আর আউটসোর্সিং কর্মচারীরা তো বাদই দিলাম, সেখানে তো ডিএ নেই বললেই চলে। বঞ্চনার ইতিহাসটা অনেকটা লম্বা, আরও লম্বা হচ্ছে। দিন দিন কর্মচারীদের মনেও বিষ তৈরি হচ্ছে। আশা করি নির্বাচন সামনে আসলে ডিএর কিছু পার্সেন্টেজ আবার পাওয়া যাবে। এখন কর্মচারীরা সবাই ওয়েট করে কখন নির্বাচন আসবে। নির্বাচন আসলে তো অ্যাটলিস্ট আমরা ডিএটা পাবো। এখন ডিএর পার্সেন্টেজ বা ব্যবধানটা তখনই মিটবে যখন রাজ্যে নির্বাচন আসবে, এবং নির্বাচনের অপেক্ষায় সমস্ত কর্মচারী বসে আছে, যে হয়তো সামনে পৌরসভা নির্বাচন বা এডিসি নির্বাচন, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী সহৃদয় হয়ে কর্মচারীদের জন্য একটা সঠিক চিন্তাভাবনা করতে পারে। অনিয়মিতকরণের বঞ্চনা, নিয়মিতকরণের বঞ্চনা, চুক্তিবদ্ধ কর্মচারীদের বঞ্চনা, সব কিছু হয়ে যাচ্ছে।
তাই কিন্তু দিন দিন কিন্তু হাইকোর্টে কেসের পরিমাণ বাড়ছে। স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারী হাইকোর্টে কেস করছে, অঙ্গনওয়াড়ি কর্মীরা হাইকোর্টে কেস করছে, সর্বশিক্ষা শিক্ষকরা কেস করছে, এসপিও জনরা কেস করেছে, হোমগার্ড কনস্টেবল চাকরি প্রার্থী হাবিলদার 3-4 জন আছে তারা কেস করেছে, সায়েন্স শিক্ষকরা হাইকোর্টে কেস করেছে, বিদ্যুৎ দপ্তরের কিছু ইঞ্জিনিয়াররা হাইকোর্টে কেস করেছে। হাইকোর্টে কেসের পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে। প্রত্যেক দিন কিন্তু আরও অনেকগুলো তো মানে অ্যাডভার্টাইজ হয় না, পাবলিশ হয় না, চোখের সামনে হয় না, প্রত্যেক দিনই কিন্তু হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কোনো না কোনো কেস উঠে থাকে কর্মচারী বঞ্চনা এখানে, এবং সেই বঞ্চনায় কিন্তু জয়ী কিন্তু কর্মচারী হয়। আর সুপ্রিম কোর্টে তো 50 থেকে 60টা এরকম কেস গিয়েছে যেগুলি পরপর ধাক্কা খাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু কর্মচারী বঞ্চনা কমছে না। তাই বঞ্চনার বিরুদ্ধে যাদের যাদের সাথে বঞ্চনা হচ্ছে তাদের একাই লড়তে হবে, একাই রুখে দাঁড়াতে হবে। হয়তো লড়াইটা আরও দীর্ঘতর হবে, কিন্তু বঞ্চনাটা লড়াই না করলে হয়তো কমবে না। এখন দেখার বিষয় সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ দিচ্ছে দীপাবলি উপলক্ষে, জুলাই মাসে যে এফেক্টটা দিয়ে সেটা তো এখনো ঘোষণা করেনি। সবসময় বছরে দীপাবলির আগে ডিএ ডেট ঘোষণা করে, হয়তো 1-2 সপ্তাহ বা অক্টোবর মাসের ভিতরে সেই ডিএ পার্সেন্টেজটা ঘোষণা করে দেবে। দেখা যাক তখন ডিএর ব্যবধানটা কত হয়, বঞ্চনা ইতিহাসটা কত বড় হয়। হয়তো সেন্ট্রালে কিছু পরিমাণ দিয়ে দিলে হয়তো স্টেট গভর্নমেন্ট একটু চিন্তা করবে, কারণ ডাবল ইঞ্জিন বলে কথা। ধন্যবাদ সবাইকে, স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।